জাতীয় নির্বাচনের ঠিক প্রাক্কালে ঢাকা থেকে ভেসে আসা একটি তথ্য দেশের রাজনৈতিক পরিবেশকে কেবল উত্তপ্তই করেনি, গোটা জাতির চোখ কপালে তুলে দিয়েছে। এই সময়ে নির্বাচন নিয়ে আলোচনা স্বাভাবিক, কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কারণ রাজধানীর রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক অভিযোগ, যা আসন্ন গণতান্ত্রিক প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এই অভিযোগের কেন্দ্রে আছেন একজন ব্যারিস্টার, যিনি হয়তো জনগণের মাঝে বিশাল জনপ্রিয়তা অর্জন করতে পারেননি, কিন্তু তার বিশ্লেষণের গভীরতা এবং সত্য উচ্চারণের সাহস তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাজনীতিতে যাকে অনেকে প্রান্তিক অবস্থানে থাকা দূরদর্শী বিশ্লেষক হিসেবে চেনেন, সম্প্রতি এমন এক দাবি করেছেন যা পুরো রাষ্ট্রযন্ত্রকে নাড়িয়ে দিয়েছে। তার দাবি অনুযায়ী দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোট শুরু হওয়ার আগেই কেন্দ্র দখলের এক সুপরিকল্পিত এবং সংগঠিত নীল নকশা চূড়ান্ত করেছে। প্রশাসনকে নিজেদের পছন্দ মতো সাজিয়ে ভোটের ফলাফল জোর করে নিজেদের পক্ষে ঘুরিয়ে নেওয়ার যে গভীর ষড়যন্ত্র চলছে, সেই বিষয়ে তিনি জাতিকে সতর্ক করেছেন। প্রশ্ন জাগে, এই দাবির পেছনে সত্যতা কতটুকু, এবং কেনই বা একজন ফুয়াদের কথায় রাজনৈতিক বিশ্লেষকরা এতটা গুরুত্ব দিচ্ছেন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আগে বুঝতে হবে এই মানুষটির রাজনৈতিক ওজন আসলে কোথায়। ব্যারিস্টার ফুয়াদ কোনো জনপ্রিয় নেতা নন, তার পেছনে বিশাল জনসমর্থন নেই, তিনি কোনো বৃহৎ দলের কর্ণধার নন। তার সাংগঠনিক ভিত্তি অত্যন্ত দুর্বল এবং একক শক্তিতে কোনো আসলে জয়ী হওয়ার সক্ষমতাও তার নেই। এগুলো তার প্রকাশ্য দুর্বলতা, কিন্তু এই দুর্বলতার আড়ালেই লুকিয়ে আছে তার আসল শক্তি। এত সাংগঠনিক ঘাটতি থাকা সত্ত্বেও অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক ও কৌশলবিদরা কেন তার কথায় কান দেন? কারণ একটাই, এই মানুষটি রাজনীতি বোঝেন শুধু উপর থেকে নয়, একেবারে গভীরে প্রবেশ করে। রাজনীতির ইতিহাস, বর্তমান গতি প্রকৃতি এবং ভবিষ্যতে কি ঘটতে পারে তার একটি নির্ভুল আগাম আঁচ করার ক্ষমতা তিনি রাখেন। তার বিশ্লেষণ পদ্ধতি যুক্তি নির্ভর এবং মানুষকে বোঝানোর মতো ক্ষমতা রাখে। সবচেয়ে বড় কথা, যা তিনি সত্য মনে করেন তা বলতে তিনি বিন্দুমাত্র পিছপা হন না। ফুয়াদ মুজিবুর রহমান মঞ্জু এবং জুবা আহমেদের মতো নেতাদের সাথে মিলে অতীতের রাজনীতিতে এমন অনেক সংস্কারমূলক চিন্তাধারা এনেছেন, যা তখন তুচ্ছ মনে হলেও পরবর্তীতে বড় দলগুলো গ্রহণ করতে বাধ্য হয়েছে। লন্ডন থেকে আসা অনেক রাজনৈতিক কৌশল, যা একসময় ফুয়াদরা প্রথম সামনে এনেছিলেন, সেগুলো এখন এনসিপি এর মতো দল সফলভাবে প্রয়োগ করছে। এমনকি বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশেও এমন অনেক বিষয় যুক্ত হয়েছে, যা মাত্র কয়েক বছর আগেও ফুয়াদ, মঞ্জু ও যুবারা বলে বেড়াতেন। অর্থাৎ তাদের আজকের কথাগুলি প্রায়শই আগামীর রাজনীতির পথ নির্দেশ করে। এবার আসা যাক মূল অভিযোগে। ফুয়াদ সরাসরি বলেছেন যে বিএনপি ভোটে জেতার জন্য কেন্দ্র দখলের পরিকল্পনা করছে। তার ভাষায় এটা এখন আর কোনো গোপন বিষয় নয়, বরং এটি একটি খোলা রহস্য। কিন্তু এই গুরুতর দাবির প্রমাণ কোথায়? প্রমাণ খুঁজতে গেলে চোখ রাখতে হবে মাঠের দিকে। বিএনপি কি এই মুহূর্তে কোথাও জোরে সোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে? তারা কি জনগণের কাছে সরাসরি গিয়ে তাদের সমর্থন চাইছে, তাদের বোঝাচ্ছে, নাকি কোনো জনমুখী কর্মসূচি নিয়ে আসছে? উত্তর হলো না। তাদের এমন কোনো দৃশ্যমান কর্মসূচি নেই যেখানে তারা সরাসরি জনগণের ভোট অর্জনের চেষ্টা করছে। তাহলে তারা কিভাবে জিততে চায়? এই প্রশ্নের উত্তরই ফুয়াদের বক্তব্যের নির্যাস। যদি আপনারা চেনা জানা কেউ বিএনপির সমর্থক হন, তবে যথেষ্ট আস্থার সাথে কথা বললে তিনি হয়তো স্বীকার করবেন যে বিএনপি নেতারা নিজেরাই জানেন সরাসরি সুষ্ঠু ভোটে জেতার সম্ভাবনা তাদের কম। কেন্দ্র দখল, ভোট চুরি, কারসাজি এবং প্রশাসনিক সহায়তায় ফলাফল পাল্টে দেওয়াই তাদের শেষ ভরসা। এখানেই ফুয়াদ একটি চমকপ্রদ তুলনা টেনেছেন। তিনি জামায়াতে ইসলামীর শিশির মনির নামে একজন নেতার মেধা ও কৌশলগত ভূমিকার উদাহরণ দেন। শিশির মনিরের আইনি দক্ষতা এবং মিডিয়ায় কার্যকর উপস্থিতি জামায়াতকে যে সুফল এনে দেয় তা অপরিসীম। তিনি যেন দলটির প্রধান কৌশলবিদ। ফুয়াদ বলেন, জামায়াতে যদি 10 জন শিশির মনিরের মতো বুদ্ধিজীবী থাকতেন, তবে তারা হয়তো কৌশলগত শক্তিতে পুরো দেশকে কাঁপিয়ে দিতেন। বিএনপি তাদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতার কাছে হার মানতে বাধ্য হতো। মজার বিষয় হলো, ফুয়াদ ও মঞ্জুর মতো যারা একসময় জামায়াতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন, তাদেরও শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে মিলেমিশে নির্বাচন করতে হচ্ছে। তারা জানেন জামায়াতের মতো সংগঠিত দলের সহযোগিতা ছাড়া জেতা তো দূরে থাক, জামানত রক্ষা করাও সম্ভব নয়। এই বাস্তবতাই ফুয়াদের বিশ্লেষণের গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। কেন্দ্র দখলের কৌশলে ফিরে আসা যাক। ফুয়াদ বলেছেন, এই কৌশল সফল করতে হলে প্রশাসনের নীরব বা সক্রিয় সহযোগিতা লাগবেই। প্রশাসনকে নিজেদের পছন্দ মতো সাজানো, দালালদের গুরুত্বপূর্ণ পদে বসানো এবং ভোটের দিন কেন্দ্র দখল করে ভোট ছিনিয়ে নেওয়াই বিএনপির একমাত্র লক্ষ্য। তারেক রহমানের নির্দেশে এই সেটআপ দেওয়া হয়েছে, যা এখন আর গোপন নেই। কিন্তু এই পরিকল্পনা কি সফল হবে? ফুয়াদের বিশ্লেষণ বলছে না। কেন্দ্র দখল করে ভোট চুরি করা এখন আর আগের মতো সহজ নয়।
আওয়ামী লীগ নিজেই দেখিয়েছে যে তাদের কৌশল বারবার বদলাতে হয়েছে 2014 বনাম 2018, কারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন। ফুয়াদ বিএনপিকে আনস্মার্ট চোর বলে অভিহিত করেন। সেই চোর যে চুরি করতে গিয়ে বারবার ধরা পড়ে। উদাহরণস্বরূপ, চোর চুরি করতে গিয়ে লোভ সামলাতে না পেরে রান্না করা গোশত খেতে বসে গেল এবং অসাবধানে পাতিলের কালি মুখে মেখে ফেলল। বাড়ির মালিক এসে সেই কালি দেখেই তাকে ধরে ফেলল। বিএনপির ইতিহাসও তাই। মাগুরা উপনির্বাচনে ধরা খেয়েছে, ভুয়া ভোটার তালিকা তৈরি করতে গিয়ে ধরা খেয়েছে। তারা প্রতিবারই চুরি করতে গিয়ে পাতিলের কালি মুখে লাগিয়ে এসেছে। এবার তাদের এই কেন্দ্র দখলের পরিকল্পনাও ব্যর্থ হবে, কারণ জনগণ এবার সচেতন। সরকারও বাধ্য হবে কেন্দ্র দখল ঠেকাতে। যারা পুলিশ বা প্রশাসন থেকে এই কেন্দ্র দখলকে সহায়তা করবে, তাদের বিরুদ্ধে জনগণ কঠোর ব্যবস্থা নেবে। ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের মূল তাৎপর্য এটাই, বিএনপি জানে তারা সরাসরি ভোটে জিততে পারবে না, তাই তারা এই পুরনো কৌশল আঁকড়ে ধরেছে। কিন্তু এই পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হবে, কারণ বাংলাদেশের মানুষ এখন নিষ্ক্রিয় নেই, তারা সচেতন। অতএব ফুয়াদ সবার প্রতি আহ্বান জানিয়েছেন, বিএনপির এই ভোট চুরির পরিকল্পনাকে রুখতে হবে, সবাইকে সচেতন হতে হবে, নিজ নিজ এলাকায় সজাগ থাকতে হবে। কেন্দ্রে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক তীব্র প্রতিবাদ করতে হবে। মনে রাখতে হবে, গণতন্ত্র রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব।